where the mind is without fear and the head is held high, where knowledge is free. মালদা জেলা প্রশাসনের উদ্যোগে যে টেলি শিক্ষা ব্যবস্থা বা অনলাইন শিক্ষা ব্যবস্থায় সকল ছাত্রছাত্রীদের আমি স্বাগত জানাই। আমি দেবাশিস রায়টাকুয়া, মালদা জেলা স্কুলের রাষ্ট্রবিজ্ঞানের শিক্ষক। আমি আজকে ক্লাস 11-এর পলিটিক্যাল সায়েন্স ক্লাস নেব। এর আগের দিন আমি সংবিধানের চ্যাপ্টারটা আমরা শুরু করেছিলাম, এটা 6 চ্যাপ্টারে রয়েছে। সেখানে আগের দিন আমরা সংবিধানের সম্পর্কে জেনেছিলাম, সংবিধানের ক্লাসিফিকেশন, সংবিধানের ইত্যাদি জেনেছিলাম। আজকে আমরা দেখব যে ইন্ডিয়ান কনস্টিটিউশনের যে পার্টটা, সেখানে ইন্ডিয়ান কনস্টিটিউশনের যে কনস্টিটিউশন অ্যাসেম্বলি বা গণপরিষদ, মানে ভারতীয় সংবিধান রচনার জন্য তোমাদের একটা প্রশ্ন এখান থেকে দেওয়া হয়, ভারতীয় সংবিধানের বৈশিষ্ট্য যেন আমি পরে আসছি, এবং গণপরিষদের ভূমিকা। যেহেতু এই চ্যাপ্টার থেকে বড় প্রশ্ন রয়েছে এবং এসিকিউ প্রশ্নও রয়েছে, ফলে তোমাদের এই চ্যাপ্টারটা ভালো করে পড়তে হবে। এবং এই ভারতীয় সংবিধান রচনার ক্ষেত্রে গণপরিষদের একটা যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে, সেটা আমরা আলোচনায় আসছি এবং হিস্ট্রিক্যালি দেখব যে কিভাবে গণপরিষদ গঠন হলো এবং গণপরিষদের যে কার্যাবলী সেগুলো আমরা আলোচনা করব। তা প্রথমে ভারতীয় সংবিধানের আলোচনা আমি পরে আসছি। সেই আলোচনার আগে আমাদের যেটা কনস্টিটিউশন অ্যাসেম্বলি বা গণপরিষদ, যেটা বাংলায় বলা হচ্ছে গণপরিষদ, এই গণপরিষদ নিয়ে আমরা আজকে একটু আলোচনা করব। তারপরে আমরা ভারতীয় সংবিধানের ক্যারেক্টারগুলোতে যাব আমরা। তাহলে দেখো, এই গণপরিষদের যে কথাটা বলছি বা কনস্টিটিউশন অ্যাসেম্বলি, এই গণপরিষদ সম্পর্কে আলোচনার আগে আমাদের জেনে নিতে হবে ভারতের স্বাধীনতার সময়কাল থেকে এই সংবিধান রচনার যে একটা ছোট্ট হিস্ট্রি। এই ভারতীয় সংবিধান রচনার জন্য, ভারতীয় সংবিধানের সম্পর্কে যে আলোচনা, সেটা একটা কিন্তু তাৎপর্যপূর্ণ ঘটনা। কেন তাৎপর্যপূর্ণ ঘটনা সেটা আমরা একটু আলোচনা করে নিই আগে। দেখো, ভারতীয় সংবিধান যে প্রণয়নের বিষয়টা, ভারতীয় সংবিধানের যে প্রণয়নের যে বা রূপায়ণের যে বিষয়টা, এটা একটি খুবই তাৎপর্যপূর্ণ ঘটনা। কেন ঘটনা সে সম্পর্কে আমরা একটু দেখে নিই। বলা হয় যে স্বাধীনতার আগে, স্বাধীন ভারতে যদি ইতিহাস আমরা দেখি, তাহলে দেখব বা যদি আমরা পর্যালোচনা করি, তাহলে দেখব যে ভারতীয়দের মধ্যে যে ভারতীয়দের রাজনৈতিক ভাগ্য নির্ধারণের জন্য, নির্ধারণের জন্য স্বয়ং ভারতীয়রাই নির্বাচন করবে, এই যে দাবিটা, তার মানে কি বলছি, ভারতীয়দের রাজনৈতিক ভাগ্য মানে ভারতবাসীরা তাদের রাজনৈতিক জীবন, তাদের সংবিধান কি হবে, তাদের সিস্টেম কি হবে ইত্যাদির জন্য ভারতীয়রাই যে এটা তৈরি করবে, তাই সে দাবিটা শুরু হয় গান্ধীজির 1922 সালে গান্ধীজির মহাত্মা গান্ধী, তোমরা জানো মহাত্মা গান্ধীর যা স্বরাজ দাবির মধ্য দিয়ে, এই যে স্বরাজ দাবির মাধ্যমে এই যে ভারতীয় রাজনৈতিক ভাগ্য নির্ধারণ ভারতবাসীরাই করবে, এই দাবিটা প্রথম প্রতিষ্ঠিত হয়। এবার দেখা যাক এই যে দাবিটা, এই যে যেটা বলছি যে স্বরাজ, মানে গান্ধীজি এই প্রসঙ্গে বলেছেন, গান্ধীজির কথা যদি আমরা দেখি, যে বলছেন এই স্বরাজ ব্রিটিশদের
ব্রিটিশদের দান নয়। গান্ধী বলছেন স্বরাজ ব্রিটিশদের দান নয়, মানে ব্রিটিশ শাসন না আমাদেরকে এরকম কি বলে ব্রিটিশ পার্লামেন্ট, বা এখানে বলতে পারি আমরা ব্রিটিশ পার্লামেন্ট দয়া করে বলতে পারি, দয়া করে দানের ব্যাপারটা নয়। তিনি বোঝাতে চেয়েছেন দয়া করে বা বিনামূল্যে দানের বিষয়টা নয়, এবং ভারতের মানে সেটা কি হবে বিনামূল্যে, মানে স্বরাজ এই ব্রিটিশ পার্লামেন্ট বা বিনামূল্যে তাদেরকে ভারতবাসীকে দান করবে এটা নয়। কি হবে সেটা হবে ভারতের পূর্ণ আত্মপ্রকাশের ঘোষণা। বলা হচ্ছে গান্ধীজি বলেন পূর্ণ আত্মপ্রকাশ, মানে ভারতবাসীদের পূর্ণ আত্মপ্রকাশটাই হবে রাজনৈতিক ভাগ্য নিয়ে ভারতবাসীদের রাজনৈতিক ভাগ্য। মানে ব্রিটিশ পার্লামেন্ট বা ব্রিটিশরা ভারতবর্ষকে বিনামূল্যে দান করে গেল এই বিষয়টা নয় স্বরাজ। তার মানে কি বলছে পূর্ণ আত্মপ্রকাশটাই হবে স্বরাজ। যাই হোক, যে এটা গান্ধীজি 1922 সালের একটা স্বরাজের মাধ্যমে আমরা দেখতে পারবো যে মানে মূলত এটা আমি কেন বলছি, কারণ হচ্ছে এই কনস্টিটিউশনাল অ্যাসেম্বলি বা গণপরিষদ গঠনের একটা প্রাথমিক যে দাবি, মানে ভারতবর্ষে ব্রিটিশ শাসন অধীনে ছিল, এবার ব্রিটিশ রুলস ছিল, এবং ভারতবর্ষ দাবি করছিল ভারতীয়রা গান্ধীজি থেকে যে স্বাধীনতা আন্দোলনীরা যে ভারতবর্ষের আইন অনুযায়ী ভারতবর্ষের নতুন আইন তৈরি করা হোক, সংবিধান তৈরি করা হোক, এবং সেটা অনুযায়ী ভারতবর্ষের শাসন ব্যবস্থা নির্ধারিত হবে। ব্রিটিশ আইন বা ব্রিটিশ পার্লামেন্ট দ্বারা যে আইন ব্যবস্থা এতদিন ভারতবর্ষে প্রতিষ্ঠিত ছিল সেটাকে তারা বিভিন্ন সময় জওহরলাল নেহরু থেকে শুরু করে গান্ধীজি, মহাত্মা গান্ধী, তারা কিন্তু এটা বারবারকে অপোজ করে এসছেন। এবার আমরা যদি দেখে নেই 1922 সালে একটা ঘটনা দাবি প্রকাশ হলো, পরপর কি ঘটনাগুলো ঘটলো, তাহলে তোমাদের কাছে বিষয়টা অনেকটা পরিষ্কার হবে। এবার ইন্ডিয়ান স্ট্যাটুটরি কমিশন, ইন্ডিয়ান স্ট্যাটুটরি কমিশন, এই ইন্ডিয়ান স্ট্যাটুটরি কমিশন এটা বড় ইম্পর্টেন্ট পার্ট, যেটা 1928 সালে এই ইন্ডিয়ান স্ট্যাটুটরি কমিশন, বা যেটাকে আমরা বলছি সাইমন কমিশন, যেটা সংক্ষেপে আর একটা ইতিহাসে দেখবে যে সাইমন কমিশন বলা হয়। বা ইন্ডিয়ান স্ট্যাটুটরি কমিশন বা সাইমন কমিশন যেটাকে বলা হয়। এই সাইমন কমিশন এবং ইন্ডিয়ান স্ট্যাটুটরি সাইমন কমিশন, রাউন্ড টেবিল বৈঠক তোমরা শুনে থাকবে, গোল টেবিল বৈঠক, বা রাউন্ড টেবিল বৈঠক বলা হয়, রাউন্ড টেবিল কনফারেন্স বা রাউন্ড টেবিল কনফারেন্স। এই গোল টেবিল বৈঠক বা রাউন্ড টেবিল কনফারেন্স যেটা হয়েছিল 1950 সাল বা 1930 থেকে 1932, যেটা হয়েছিল 1930 থেকে 32 সাল পর্যন্ত। তার মানে যে এই আমি যখন ইন্ডিয়ান কমিশন, গোল টেবিল বৈঠক বা রাউন্ড টেবিল বৈঠক, এইগুলো বৈঠক বারবার ব্যর্থ হয়ে যায়। যে ভারতীয় সংবিধান রচনার জন্য বা ভারতীয় আইন ব্যবস্থা প্রতিষ্ঠিত করার জন্য বিভিন্ন সময় এই বৈঠকগুলো হয়েছিল। তাহলে এই যে বৈঠকগুলো যখন ব্যর্থ হয়ে গেল, তখন জনগণের মধ্যে নিজেদের মধ্যে সংবিধান রচনার দাবি জোরদার হলো। যখন এই বৈঠকগুলো ব্যর্থ হলো, তখন ভারতীয়রা নিজেরাই, মানে ভারতবাসীরাই নিজেরাই সংবিধান রচনার দাবি করতে থাকে, সংবিধান রচনার দাবি জোরদার করে। তাহলে দেখো যে আমরা দেখতে পাচ্ছি যে সংবিধান রচনার জন্য এই যে দাবিগুলো ক্রমশ উঠতে থাকে, মানে ভারতীয়রা এরপরে এই জায়গাটা খুবই
ইম্পর্টেন্ট দাবিটা যেটা ভারতবর্ষের পরপর দাবি করতে থাকে এবং এই দাবিটা জোরদার হতে থাকে। এর পরবর্তীকালে আমরা দেখতে পারবো 1935-এ ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস, এই যে দাবিটার উপর বেস করে ভারতের জাতীয় কংগ্রেস, ভারতের জাতীয় কংগ্রেস, কারণ তোমরা জানো যে এই সময় স্বাধীনতা পরবর্তী এই সময় ভারতের জাতীয় কংগ্রেস একটা ইম্পর্টেন্ট রোল প্লে করেছিল ভারতের স্বাধীনতা আন্দোলনের ক্ষেত্রে। ভারতের স্বাধীনতার ক্ষেত্রে জাতীয় কংগ্রেস একটা ইম্পর্টেন্ট রোল প্লে করেছিল। তাহলে এই জাতীয় কংগ্রেস, হ্যাঁ, তারপরে জওহরলাল নেহেরু প্রমুখ। জওহরলাল নেহেরু ছিলেন 1938-এ জাতীয় কংগ্রেস, এবং জাতীয় কংগ্রেস প্রথম 1935-এ এবং জওহরলাল নেহেরু 1983-তে, হ্যাঁ, কি করলো, তারা স্বাধীন ভারতের সংবিধান রচনার দাবিটা করতেই থাকবে। মানে এতে স্বাধীন ভারতের, মানে ভারতের তখন স্বাধীনতা লাভ করেনি, ভারতের সংবিধান রচনার দাবি করতে থাকে। তাহলে এই যে নিজেরাই সংবিধান রচনা করার ক্ষেত্রে দাবি জোরদার যখন হলো, সেটাকে আরো বেশি জোরদার করলো ভারতের জাতীয় কংগ্রেস 1935-এ। জওহরলাল নেহেরু এই ভারতের সংবিধান রচনার দাবিটাকে আরো করতে থাকে। এর পরবর্তীকালে যে জওহরলাল নেহেরু একটা প্রস্তাব পেশ করেন এবং 1938-এ জাতীয় কংগ্রেস পুনরায় ন্যাশনাল কংগ্রেস পার্টি, যেটা 1935-এ করেছিল, এই 1939 ন্যাশনাল কংগ্রেস পার্টি পুনরায় এই দাবিটিকে জোরদার করে, আবার সেটাকে মানে জোরদার করলো আর কি, আবার করতে হবে। আলটিমেটলি 1946-এ তার মানে এই যে দাবিগুলো ক্রমশ উঠছিল, এই দাবিগুলোকে ব্রিটিশ সরকার তখন একেবারে নস্যাৎ করতে পারছিল না। আলটিমেটলি 1946-এ একটা ইম্পর্টেন্ট পার্ট, যেটা কি হলো, 1946-এ ব্রিটিশ সরকার ক্যাবিনেট মিশন প্রেরণ করলো। তোমার ইতিহাসে দেখবে ব্রিটিশ সরকার ক্যাবিনেট মিশন প্রেরণ করে। তাহলে এই ক্যাবিনেট মিশনে কি বলা হলো, এবার আমরা ছোট্ট করে দেখে নেই যে ক্যাবিনেট মিশনে কি বলা হলো। ক্যাবিনেট মিশনে ভারতের যেটা ক্যাবিনেট মিশন আলোচনার পরে একটা সিদ্ধান্ত হয় যে ভারতের ব্রিটিশ সরকার ক্যাবিনেট মিশন প্রেরণ করলো। এবার ভারতের সংবিধান রচনার জন্য ক্যাবিনেট মিশন প্রস্তাব পাশ করলো যে ভারতের সংবিধান রচনার জন্য কি হবে, একটি গণপরিষদ গঠনের প্রস্তাবটা, আরো অনেকগুলো প্রস্তাব ছিল, তার মধ্যে এটা হচ্ছে ইম্পর্টেন্ট প্রস্তাব। রচনার জন্য গণপরিষদের প্রস্তাব অনুমোদন করে। গণপরিষদ গঠনের প্রস্তাব অনুমোদন করে বা পাশ করে। তাহলে দেখো আলটিমেটলি এই 1946-এ ক্যাবিনেট মিশনেই ভারতবর্ষে এতগুলো দাবির পরপর ঘটনার পরে যে
আমি যদি ব্যাপারটা সংক্ষেপে বললাম যে ক্যাবিনেট মিশনেই ভারতের সংবিধান রচনার জন্য গণপরিষদ গঠনের প্রস্তাবটাকে অনুমোদন করা হয়। এরপরে আমরা দেখব যে ভারতের গণপরিষদ কিভাবে কাজকর্ম শুরু করলো। তাহলে গণপরিষদ প্রস্তাব যখন অনুমোদন হয়ে গেল যেটা ক্যাবিনেট মিশনে, এবার আমরা দেখি নেই গণপরিষদ কিভাবে গঠিত হলো এবং গণপরিষদ কি ভূমিকা, যেটা আমরা এখানে আলোচনা করব যে কনস্টিটিউশনাল অ্যাসেম্বলি অ্যান্ড ফ্রেমিং কনস্টিটিউশন। তাহলে এবার আমরা দেখি নেই এই যে গণপরিষদ দাবিটা হয়ে গেল, গণপরিষদ গঠনের প্রস্তাব ক্যাবিনেট মিশন প্রস্তাব পাশ করলো। এবার ব্রিটিশ প্রস্তাবটা কি ছিল, আর যদি আমরা আরেকটু দেখে নেই ব্রিটিশ প্রস্তাব কি ছিল, যে গণপরিষদ গঠন তো হবেই, যেটা প্রস্তাব অনুমোদন করলো। এবার ব্রিটিশ প্রস্তাব কি ছিল, এটা ক্যাবিনেট মিশনেই ছেড়েছিল, যে বলা ছিল যে প্রাদেশিক আইনসভা সদস্যদের, প্রাদেশিক আইনসভা যেটা হচ্ছে 1946-এই হয়, 1946-এর জুলাই মাস, যে 1946-এর জুলাই মাসে যেটা ক্যাবিনেট মিশনের ব্রিটিশরা প্রস্তাব দেয়, কি প্রস্তাব দিল, যে প্রাদেশিক আইনসভা সদস্যদের ভোটে, মনে রাখবে প্রাদেশিক আইনসভা সদস্যদের ভোটে বিভিন্ন সম্প্রদায় থেকে নির্বাচিত প্রতিনিধি নিয়ে গঠিত হবে গণপরিষদ। আমি আবার বলছি যে ব্রিটিশ প্রস্তাব কি ছিল, যে প্রাদেশিক আইনসভা সদস্যদের ভোটে বিভিন্ন সম্প্রদায়ের নির্বাচিত প্রতিনিধিরাই হবেন গণপরিষদের সদস্য। এটা পরিষ্কার। এবার যদি আমরা দেখে নেই যে গণপরিষদের সদস্যরা কারা কারা হলেন এবং কতজন ছিলেন। গণপরিষদের সদস্যরা কারা কারা হলেন এবং কিভাবে টোটাল কতজন হলো, আমরা দেখতে পারবো যে যদি আমরা এইভাবে দেখি, 1 নাম্বার দেখব যে ব্রিটিশ প্রদেশগুলি নির্বাচিত প্রতিনিধি সংখ্যা ছিল, ব্রিটিশ শাসিত প্রদেশগুলির নির্বাচিত সদস্য সংখ্যা ছিল, তাহলে ব্রিটিশ প্রদেশগুলির নির্বাচিত সদস্য বা প্রতিনিধি ছিল হচ্ছে 296 জন, 296 জন। এই যদি আমরা 2 নাম্বার দেখি, 2 নাম্বার দেখব যে মুসলিম লীগ, মুসলিম লীগের সদস্য সংখ্যা কতজন ছিল, মুসলিম সদস্য সংখ্যা ছিল 208 জন, 208 জন। তিন নম্বর দেখব যে আমরা ইউনিয়নিস্ট, এর সংখ্যা ছিল, ইউনিয়নিস্ট যেটা বলা হয়েছে এখানে দুটো, বা ইউনিয়নিস্ট একটা মুসলিম হবে আর একটা নন মুসলিম। ইউনিয়নিস্টের সংখ্যা ছিল 73, যে যখন যে ইউনিয়ন যে টেরিটরি ছিল, আর ইউনিয়নিস্ট ব্র্যাকেটে নন মুসলিম ছিল 1 জন। তাহলে এটা গেল ইউনিয়নিস্ট নন মুসলিম, ইউনিয়নিস্ট মুসলিম ছিল। তারপরে আমরা আসবো তপশিলি, ইউনিয়নিস্ট তপশিলি,
এই ইউনিয়নিস্ট, হ্যাঁ, শিডিউল কাস্ট গ্রুপের তপশিলিভুক্ত সম্প্রদায়ের ছিল একজন। তারপরে কৃষক প্রজা পার্টি বলে একটা পার্টি ছিল, কৃষক প্রজা পার্টির একজন। তারপরে তপশিলি ফেডারেশন বলে একটা ছিল, ফেডারেশন ছিল একজন। তপশিলি ফেডারেশন ছিল একজন শিখ সম্প্রদায় থেকে, শিখ মানে যেটা অকংগ্রেস বলা হয় থেকে ছিল একজন। তারপরে কমিউনিস্ট পার্টি থেকে ছিল, কমিউনিস্ট পার্টি থেকে একজন। এরকম জায়গাটা মুছতে হবে, আমি এগুলো মুছে দিচ্ছি, এখানে লিখে দেই। কমিউনিস্ট পার্টি, কমিউনিস্ট থেকে ছিল একজন। তাহলে আমরা পরে যোগটা করছি, তাহলে তোমাদের ব্যাপারটা পরিষ্কার হবে। যে কমিউনিস্ট পার্টি থেকে ছিল একজন, আর নির্দল থেকে ছিল, নির্দল কমিউনিস্ট পার্টি থেকে একজন, তাহলে টোটাল আমাদের এখানে দাঁড়ালো নির্দল থেকে 4 জন। নির্দল থেকে ছিল 8 জন, মানে 8। তাহলে মোটামুটি ভাবে যে আমাদের এখানে যেটা দাঁড়ালো, সংখ্যাটা ভুল হলো, মুসলিম লীগের সংখ্যাটা ভুল হয়েছে, 208 তো না, আচ্ছা এখানে একটা ভুল হয়েছে, এটা আমি লিখতে ভুল করেছি, এটা হবে 78 আর এটা হবে 1, আমি একটু লিখতে ভুল করেছি, ঠিক আছে। তাহলে আমি আবার দেখে নিচ্ছি যে 296 ছিল নির্বাচিত প্রদেশগুলির জন্য, মুসলিম লীগ 78 জন, ইউনিয়নিস্ট 1, ইউনিয়নিস্ট নন মুসলিম 1, হ্যাঁ, ইউনিয়নিস্ট যেটা এসসি তপশিলি জাতি উপজাতির জন্য 1, কৃষক প্রজা পার্টি একজন, তপশিলি ফেডারেশন থেকে একজন, শিখ অকংগ্রেস থেকে একজন, কমিউনিস্ট থেকে একজন এবং নির্দল থেকে 8 জন। আরটা আছে, তাহলে এবার টোটাল করলে আমরা বুঝতে পারবো। দেশীয় রাজ্য সমূহের প্রতিনিধি থাকবে হচ্ছে 98 জন। দেশীয় দেশীয় যে মানে রাজ্যগুলি আছে, দেশীয় যে রাজ্য সমূহের প্রতিনিধি, দেশীয় রাজ্যগুলির প্রতিনিধি থাকবে 98। তাহলে এই যে সরি 98টা 93, 93 জন। তাহলে টোটাল আমার দাঁড়াবে সংখ্যা হচ্ছে 389। এর যোগ করে দেখা যাবে 300 এতজন সদস্য আমার ছিল, গণপরিষদের সদস্য ছিল 389 জন। এটা ক্যাটাগরিক্যালি ভাগ করে দেওয়া হলো। তাহলে ফাইনালি 389 জন সদস্য গণপরিষদের মেম্বার, গণপরিষদের সদস্য ছিলেন, সেটা ক্লাসিফিকেশন করে দেখানো হলো। তাহলে এই যে এর গণপরিষদ গঠনের ব্যাপারটা হয়ে গেল, গণপরিষদ গঠন এইভাবে সদস্যদের মধ্যে দিয়ে হলো। এবার গণপরিষদের আমরা উদ্দেশ্য নিয়ে একটু ছোট্ট করে আলোচনা করে দেখে নেই। তাহলে
এই গণপরিষদে যদি আমরা উদ্দেশ্যের কথা ভাবি যে এইমস অ্যান্ড অবজেক্টিভস অফ কনস্টিটিউশনাল অ্যাসেম্বলি, তাহলে আমরা তিনটা মূলত উদ্দেশ্য দেখতে পারবো। একটাকে বলবো অর্থনৈতিক উদ্দেশ্য, সামাজিক উদ্দেশ্য এবং রাজনৈতিক উদ্দেশ্য। এই তিনটা ভাগে গণপরিষদের উদ্দেশ্যগুলোকে ক্যাটাগরি করা হয়। যদি খুব আমরা সংক্ষেপে দেখি যে অর্থনৈতিক উদ্দেশ্যটা কি, জওহরলাল নেহরু এ প্রসঙ্গে বলেছেন গণপরিষদের প্রধান কাজ হবে কি, গণপরিষদের প্রধান কাজ হবে নতুন সংবিধান প্রণয়ন করা, এটা তো ঠিকই, এবং এর সঙ্গে স্বাধীন ভারতবাসীরা জনগণ যাতে অন্ন, বস্ত্র বা যেটা খাদ্য, বস্ত্র এবং যেটা বাসস্থানের কথা বলা হয়, এবং আত্মবিশ্বাসের সুযোগ বৃদ্ধি পাবে। মানে এই বিষয়টা কিন্তু গণপরিষদে যারা মানে সমালোচনা করবে, যারা সংবিধানের মূলধনের এটা প্রতিফলিত হয়, যেটা নেহরু বলেছিলেন। এবার যদি সামাজিক দিক থেকে আমরা দেখি, সামাজিক উদ্দেশ্যগত দিক, সেখানে বলা হচ্ছে ডক্টর আম্বেদকর কথা অনুযায়ী বা আম্বেদকর, ডক্টর তোমরা জানো B.R. আম্বেদকর সংবিধানের প্রণেতার মধ্যে উল্লেখযোগ্য, এর মধ্যে তাকে রূপকার বলা হয়। তাহলে ডক্টর আম্বেদকর মনে করেন সামাজিক ক্ষেত্রে যদি গণতন্ত্র না থাকে, সামাজিক ক্ষেত্রে যদি গণতন্ত্র না থাকে, তাহলে রাজনৈতিক গণতন্ত্র কখনো স্থায়ী হতে পারে না। আমি কথাটা লিখে দিচ্ছি, আম্বেদকর কি বলছেন, যে সামাজিক ক্ষেত্রে গণতন্ত্র না থাকলে রাজনৈতিক ক্ষেত্রে গণতন্ত্র স্থায়ী হবে না। তাহলে এই যদি এইমস এর লক্ষ্য, তাহলে আমরা তিনটা ভাগে ভাগ করি, অর্থনৈতিক, সামাজিক আর হচ্ছে রাজনৈতিক। এই তিনটা ভাবে আমরা এই গণপরিষদের উদ্দেশ্য দেখতে পারি, এইমস অ্যান্ড অবজেক্টিভস। তাহলে যে সামাজিক ক্ষেত্রে গণতন্ত্রের কথা বলেছেন ডক্টর আম্বেদকর। এবার যে রাজনৈতিক লক্ষ্যের ক্ষেত্রে আমরা দেখি বা রাজনৈতিক উদ্দেশ্যে, সেখানে দেখব যে রাজনৈতিক ক্ষেত্রে যেমন বলা হয় সার্বভৌম, তোমরা জানো সার্বভৌমিকতা থাকতে হবে, যে সার্বভৌমিকতা, সাধারণতন্ত্র, তারপর ধর্মনিরপেক্ষতা, তারপরে হচ্ছে সংসদীয় শাসন ব্যবস্থা, নিরপেক্ষ বিচার ব্যবস্থা, দায়িত্বশীল শাসন ব্যবস্থা, তারপরে ন্যায় বিচার, সুষ্ঠু মানে নিরপেক্ষ বিচার ব্যবস্থা, নাগরিকদের অধিকার, স্বাধীনতা প্রভৃতিকে লক্ষ্য রেখে বা প্রভৃতির উদ্দেশ্য মাথায় রেখেই গণপরিষদ সংবিধান রচনা করবে। আমি আবার বলছি, সার্বভৌমিকতার কথা, সার্বভৌম, সাধারণতন্ত্র, তারপরে যেগুলো বললাম যে সংসদীয় শাসন ব্যবস্থা, নিরপেক্ষ বিচার ব্যবস্থা, ন্যায় বিচার, তারপরে মানে ন্যায় বিচার, নাগরিকদের অধিকার, স্বাধীনতা রক্ষা প্রভৃতি বিষয়কে সামনে রেখেই রাজনৈতিক ক্ষেত্রে রাজনৈতিক লক্ষ্যরূপে গণপরিষদ সংবিধান রচনা করবে। তাহলে মোটামুটিভাবে সংক্ষেপে এই গণপরিষদের উদ্দেশ্যের কথা আমরা দেখলাম। তোমরা বইয়ে দেখে নেবে, এই বিষয়ে আরো বিস্তারিত রয়েছে। হ্যাঁ, এবার যদি আমরা দেখি গণপরিষদের ওয়ার্কিং, কিভাবে গণপরিষদ কাজ করলো এবং এখানে কতগুলো কনফারেন্স হয়, অধিবেশন হয়, এই অধিবেশনগুলো কিন্তু ইম্পর্টেন্ট। তোমাদের এক্ষেত্রে পরীক্ষায় দেওয়া হয় গণপরিষদের যে গণপরিষদের গঠন কার্যাবলী, যে গণপরিষদের ভূমিকা, রোল অফ কনস্টিটিউশনাল অ্যাসেম্বলি ইন ফ্রেমিং ইন্ডিয়ান কনস্টিটিউশন, মানে গণপরিষদ ভারতীয় সংবিধান রচনার ক্ষেত্রে গণপরিষদের ভূমিকা, এই কোশ্চেনটা খুব দেওয়া হয়। সেই জন্যই আমি তোমাদের এই পয়েন্টগুলোর কথা বলছি। তাহলে ওয়ার্কিং কনস্টিটিউশন, যদি আমরা গণপরিষদের কার্যাবলীর কথা দেখি, যে গণপরিষদের কার্যাবলী ভারতের সংবিধান
রচনার ক্ষেত্রে যদি এটাকে আমরা দেখি এখন, হ্যাঁ, যে ফ্রেমিং অফ ইন্ডিয়ান কনস্টিটিউশনে কি যে গণপরিষদের ভূমিকাটা যদি আমরা দেখি, তাহলে দেখব যে গণপরিষদ গঠন হয়ে গেল, গণপরিষদ বিভিন্ন অধিবেশনগুলো হয়, এই অধিবেশনগুলোর মধ্য দিয়ে আমরা বুঝতে পারবো যে কিভাবে সংবিধান ব্যাপার রচনা বিষয়টা কমপ্লিট হলো। তাহলে গণপরিষদের প্রথম একটা অধিবেশন বসে, ফার্স্ট কনফারেন্স। এই ফার্স্ট কনফারেন্স আমরা যদি দেখি যে ফার্স্ট কনফারেন্স কোন সালে হয়, 1946-এ 1946-এ সম্ভবত ডিসেম্বর মাসে, 4 ডিসেম্বর থেকে 6 ডিসেম্বর যে ফার্স্ট কনফারেন্সটা হয় যে 1946-এর, হ্যাঁ 1946-এর সরি আমি বললাম 9 ডিসেম্বর হবে, এটা 9 থেকে 23 ডিসেম্বর। তাহলে যে 23 ডিসেম্বর পর্যন্ত এই কনফারেন্সটা হয়। এটা কনফারেন্সটা কোথায় হয়? দিল্লির কনস্টিটিউশন হলে। এটা হয় দিল্লির কনস্টিটিউশন হল ঘরে এই কনফারেন্সটা হয়। দিল্লির কনস্টিটিউশন হল ঘরে এই কনফারেন্সটা অনুষ্ঠিত হয়। এবার এখানে দেখে নেই এই কনফারেন্সে কি কি হলো। যে প্রথমে এই কনফারেন্সে যদি আমরা এইভাবে ব্যাপারগুলো দেখি, মূল পয়েন্টস আউট করি, যে সচিদানন্দ সিংহ অস্থায়ী সভাপতি হয়, অস্থায়ী সভাপতি রূপে কাজ করেন। এটা সম্ভবত 9-10 মানে 2 দিন করেন আর কি, মানে আপ টু 10 ডিসেম্বর পর্যন্ত। তারপরে ডক্টর রাজেন্দ্র প্রসাদ স্থায়ী সভাপতি নির্বাচিত হন। রাজেন্দ্র প্রসাদ স্থায়ী সভাপতি নির্বাচিত হন। তার আগে সচিদানন্দ সিংহ প্রথম অধিবেশনে অস্থায়ী সভাপতি রূপে কাজ করেছিলেন। তাহলে এটা একটা দিক গেল। এই অধিবেশনের 13 ডিসেম্বর জওহরলাল নেহরু কি করেন? জওহরলাল নেহরু ভারতীয় সংবিধানের উদ্দেশ্য বিষয়ক প্রস্তাবটি উত্থাপন করেন। উদ্দেশ্য বিষয়ক প্রস্তাব উত্থাপন করেন। এটা একটা দিক গেল। এবং যেটাকে বলেছে অবজেক্টিভস অফ রেজুলেশন। তারপরে এই কনফারেন্সে কি হলো, এটা মোটামুটি আমরা মানে যেটা যে এই উদ্দেশ্য বিষয়ক এটাকে উত্থাপন করেন এবং এটা গৃহীত হয়, এটার উপর আলোচনা হয়ে উদ্দেশ্য বিষয়ক প্রস্তাবটা গৃহীত হয়, যেটা পরবর্তীকালে আমরা দেখতে পারবো ভারতীয় সংবিধানে অনেকাংশে এই উদ্দেশ্যগুলো রয়েছে। এবার যদি এই যে টোটাল যে 389 যে সদস্য, এর মধ্যে এখানে 207 জন প্রেজেন্ট ছিলেন। মুসলিম লীগ বয়কট করে, তারা এই অধিবেশনে আসে না এবং তারা বয়কট কন্টিনিউ করতে থাকে। এরপরে আমরা দেখব। তাহলে মোটামুটিভাবে এই ফার্স্ট কনফারেন্সে একটা আমি জিস্ট তোমাদেরকে বললাম। যদি আমরা সেকেন্ড কনফারেন্সের দিকে যাই, এই সেকেন্ড কনফারেন্সের দিকে আমরা যদি যাই, এই সেকেন্ড কনফারেন্সে কোন সালে হয়? সেকেন্ড কনফারেন্স 1947-এ হয়। এটা হচ্ছে 1947 হয়।
তারিখটা হচ্ছে 1947-এ 21শে জানুয়ারি থেকে 21 জানুয়ারি থেকে এটা কন্টিনিউ চলে 26শে জানুয়ারি পর্যন্ত, 26শে জানুয়ারি। তাহলে আমরা এখানে দেখে নিই মূল পয়েন্টসগুলো কি কি এখানে গুরুত্বপূর্ণ। এইখানে কি হয়, কতগুলো গুরুত্বপূর্ণ কমিটি গঠিত হয়। এখানে কমিটি গঠন করা হয়, মানে বলতে পারো বিভিন্ন গুরুত্বপূর্ণ কমিটি, বিভিন্ন ইম্পর্টেন্ট কমিটি গঠন করা হয়। তার মধ্যে আমরা এবং আরেকটা কি করা হয়, যেমন কমিটিগুলোর মধ্যে কার্যনির্বাহক কমিটি, কেন্দ্রীয় রাজ্য ক্ষমতা সম্পর্কিত কমিটি, মৌলিক অধিকার রক্ষা কমিটি, সংখ্যালঘু সম্প্রদায় রক্ষা কমিটি, এরকম প্রভৃতি বিভিন্ন কমিটি তৈরি হয়। এবং এই যে কমিটিগুলো হলো, এবং এখানে আরেকটা ইম্পর্টেন্ট যে এই কমিটিগুলো তার কাজগুলো শুরু করবে, যে কমিটির কথাগুলো বলে। এবার হরেন্দ্রনাথ মুখোপাধ্যায়কে সহসভাপতি নির্বাচন করা হয়। ঠিক আছে, তাহলে মোটামুটি ভাবে আমি এটা নির্বাচিত করা হয়। এটা দিক গেল সেকেন্ড কনফারেন্স। এবার যেন থার্ড কনফারেন্সে আসি, যেটা হচ্ছে 1947-এই হয়। এটা এপ্রিল মাসে 1947-এর 22 এপ্রিল থেকে 2 মে পর্যন্ত চলে। 22 এপ্রিল থেকে 2 মে 2 এই পর্যন্তই অধিবেশনটা চলে। এখানে দেখা যাক কি কি হয়েছিল মোটামুটি ভাবে। এখানেও মুসলিম লীগ বয়কট করে, মুসলিম লীগ বয়কট কন্টিনিউ করে। মুসলিম লীগ সেকেন্ড ইয়ারতেও আসেনি, থার্ডেও আসেনি। ঠিক আছে, এবার এই থার্ড কনফারেন্সে আমরা কি দেখব, যে ক্যাবিনেট কমিটি, বিভিন্ন কমিটিগুলো তার রিপোর্ট দেয়, যেগুলো আগের কমিটি তৈরি হয়েছিল, এবং আরও কিছু নতুন কমিটি গঠন করা হয়। যেমন ইউনিয়নের সংবিধানের সম্বন্ধীয় কমিটি, যে বিভিন্ন যে ইউনিয়নগুলো আছে তার সম্বন্ধীয় যে বিভিন্ন কমিটি, এবং প্রাদেশিক যে সংবিধান হবে তার জন্য সমবায় কমিটি তৈরি করা হয়। এবং এখানে একটা বড় সিদ্ধান্ত গ্রহণ করা হয়, ডক্টর রাজেন্দ্র প্রসাদের প্রস্তাব অনুযায়ী ভারতীয় সংবিধান ইংরাজি এবং হিন্দি এই দুই ভাষাতেই রচিত হবে, এই সিদ্ধান্তটা গ্রহণ করা হয়। এবার যদি আমরা আসি ফোর্থ কনফারেন্সে, ফোর্থের এটা 1947 সালেই হয়, সবই 1947 সালে 1947-এ হয়। 1947-এর 14 জুলাই থেকে এটা শুরু হয় এবং 31শে জুলাই পর্যন্ত চলে, কন্টিনিউ হয় 31শে জুলাই পর্যন্ত। এবার যদি আমরা এই ফোর্থ কনফারেন্সে দেখি, এই যে ফোর্থ কনফারেন্সে কি দেখব, যে আগে যে ইউনিয়নের যে বিভিন্ন কমিটিগুলো হয়েছিল, ইউনিয়ন ও প্রাদেশিক সংবিধান যে সম্বন্ধীয় যে কমিটিগুলো হয়েছিল, তারা রিপোর্ট পেশ করে এবং সেগুলা নিয়ে আলোচনা হয়। এবং এখানে বড় ইম্পর্টেন্ট যেটা হয়েছিল, জাতীয় পতাকা নির্ধারণের জন্য, জাতীয় পতাকা, স্বাধীন ভারতের জাতীয় পতাকা কি হবে সেই বিষয়ে অস্থায়ী কমিটি গঠন করা হয়। তার মানে এই অস্থায়ী কমিটি জাতীয় পতাকার বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করবে। এটা বড় একটা পরিকল্পনা গ্রহণ, এই বিষয়ে একটি অস্থায়ী জাতীয় পতাকা কী রকম হবে, কি পরিকল্পনা হবে, সেই সব বিষয়ে অস্থায়ী কমিটি গঠন করা হয়।
এবার যেটা আমি আসছি ফিফথ কনফারেন্স, যেটা সবচেয়ে বড় ইম্পর্টেন্ট। এই ফিফথ কনফারেন্স বা পঞ্চম অধিবেশন, ফিফথ কনফারেন্স বা পঞ্চম অধিবেশন, যেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, যেটা তার মধ্যে এখানে বড় বিষয় ফিফথ কনফারেন্স হলো। এবং এই 1947 সালে 14ই আগস্ট, আমরা জানি 15ই আগস্ট ভারত স্বাধীনতা লাভ করেছে। এই 14ই আগস্ট মধ্যরাত্রে, এই মধ্যরাত্রে গণপরিষদের বিশেষ অধিবেশন আহ্বান করা হয়, যেটা 15ই আগস্ট আমাদের ভারত স্বাধীনতা লাভ করে। 14ই আগস্ট মধ্যরাত্রে, 14ই আগস্ট মধ্যরাত্রে গণপরিষদের একটা বিশেষ অধিবেশন আহ্বান করা হয়। এই বিশেষ অধিবেশনে কি হয়? বিশেষ অধিবেশনে যে ভারতের সাধারণতন্ত্রের ক্ষমতা, ভারতের সাধারণতন্ত্রের ক্ষমতা হস্তান্তর, তারা ভারত স্বাধীনতা লাভ করবে, ক্ষমতা হস্তান্তর একটা প্রক্রিয়া চলবে, এবং ডোমিনিয়ন ভারতের একটা উদ্বোধন উপলক্ষে গণপরিষদের বিশেষ অধিবেশন আহ্বান করা হয়। এবং এই অধিবেশনে গণপরিষদের হাতে, যেটা ইম্পর্টেন্ট হচ্ছে, এই অধিবেশনেই গণপরিষদের হাতে বিশেষ অধিবেশন, যেটা বিশেষ অধিবেশন বলতে পারি আমরা, বিশেষ অধিবেশন, এই অধিবেশনেই ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়া চলে। এবং ভারতবর্ষের যে গণপরিষদে ভারতের মানে এই অধিবেশনেই, বিশেষ অধিবেশনের কথাটা বলছি আমি, এই অধিবেশনে গণপরিষদ ভারত সরকারের পক্ষে ক্ষমতা গ্রহণ করে। মানে গণপরিষদ ভারত সরকারের পক্ষে ক্ষমতা গ্রহণ করে। মানে ব্রিটিশরা স্বাধীনতা দিয়ে দিল, এবং এই মধ্যরাত্রে 14ই আগস্ট মধ্যরাত্রে গণপরিষদ ভারত সরকারের পক্ষ থেকে ব্রিটিশ সরকারের কাছ থেকে ক্ষমতাটা গ্রহণ করে। এবং আমরা জানি 15ই আগস্ট ভারত স্বাধীনতা লাভ করে, মানে দ্যাট ইজ 14ই আগস্ট মধ্যরাত্রে। তারপরে করতে গেলে এই অধিবেশন আগস্টের 20 থেকে চলতে থাকে, আগস্ট মাসের 20 থেকে 29 তারিখ পর্যন্ত চলতে থাকে, মানে কন্টিনিউ হয়। আগস্ট 1 তারিখ পর্যন্ত অধিবেশনটা চলতে থাকে। এই যেটা বললাম এটা বিশেষ অধিবেশনের কথা বললাম। এবার দেখে নেই 20 থেকে 29 অধিবেশন চলতে থাকে। এইখানে এই অধিবেশনেই লর্ড মাউন্টব্যাটেনকে তোমরা জানো, লর্ড মাউন্টব্যাটেনকে স্বাধীন ভারতের গভর্নর জেনারেল রূপে নির্বাচন করা হয়, বা স্বাধীন ভারতের যেহেতু 15ই আগস্ট স্বাধীনতা লাভ করে গেছে, স্বাধীন ভারতের লর্ড মাউন্টব্যাটেনকে স্বাধীন ভারতের গভর্নর জেনারেল রূপে স্বীকৃত দেওয়া হয়, বা তিনি নির্বাচিত হন, বা তাকে অ্যাপয়েন্টমেন্ট করা হয়। তাহলে গভর্নর জেনারেল নিযুক্ত হন, সেটাও আমরা বলতে পারি। তাহলে গণপরিষদের এটা একটা দিক গেল। এবার বলা হচ্ছে গণপরিষদ যে সংবিধান রচনার পাশাপাশি আইনসভার ভূমিকাও পালন করবে, বা করার অঙ্গীকারবদ্ধ হয়। কারণ যেহেতু ব্রিটিশ গভর্নমেন্ট এখন নেই, এই গণপরিষদই একটা আইনসভার ভূমিকা পালন করবে। এবং 29শে আগস্ট ডক্টর রাজেন্দ্র প্রসাদকে 29শে আগস্ট ডক্টর রাজেন্দ্র প্রসাদকে যে গণপরিষদের সভাপতি রাজেন্দ্র প্রসাদকে স্বাধীন ভারতের প্রথম রাষ্ট্রপতি রূপে নির্বাচন করা হয়। এবং এর আরেকটা বড় সিদ্ধান্ত নির্বাচন করা হয়। এবং ভুল বললাম, যে লর্ড বার্ন 29শে আগস্ট, যেটা 29 আগস্টের কথা যেটা বললাম, সেটা হচ্ছে সংবিধানের খসড়া কমিটি, সংবিধানের খসড়া ড্রাফটিং কমিটি,
ড্রাফটিং কমিটি গঠন করা হয়। মানে এবার তার নেত্রী ছিলেন ডক্টর বি.আর. আম্বেদকর। তাহলে 29শে আগস্ট সংবিধান রচনার জন্য, এবার স্বাধীন ভারতের সংবিধান রচনা করতে হবে, তার জন্য একটা খসড়া কমিটি বা ড্রাফটিং কমিটি গঠন করা হয়। তার নেতৃত্বে ছিলেন ডক্টর বি.আর. আম্বেদকর, তোমরা নাম শুনে থাকবে। এবং আরও মেম্বার ছিলেন A.K. আইয়ার, K.M. মুন্সি, D.P. খৈতান, B.L. মিত্র প্রমুখরা। এবং যেটা রাজেন্দ্র প্রসাদের কথা আমি একটু আগে বললাম, সেটা হচ্ছে 4 নভেম্বর। এই 4 নভেম্বর ডক্টর রাজেন্দ্র প্রসাদকে স্বাধীন ভারতের ডক্টর রাজেন্দ্র প্রসাদকে ভুল হল, 4 নভেম্বর ডক্টর রাজেন্দ্র প্রসাদ না, এটা 4 নভেম্বর অ্যাকচুয়ালি খসড়া কমিটি কাজ শুরু করে, অফিসিয়ালি কাজ শুরু করে। আচ্ছা, এটা গেল। এবার খসড়া কমিটি কাজ শুরু করলো। এবার 1948 সালে, এবার আমি পরপর আসছি, এগুলো মুছে দেই। 1948 সালে 1948 সালে কি হল? 1948 22শে ফেব্রুয়ারি ভারতীয় সংবিধান, 22শে ফেব্রুয়ারি ভারতীয় সংবিধানের খসড়া গণপরিষদে পেশ করা হয়। 1948 সালে 22শে ফেব্রুয়ারি গণপরিষদে সংবিধানের যে খসড়া সেটা পেশ করা হয়। এবার খসড়া সংবিধান আলোচনার জন্য, খসড়া সংবিধানের যে এই যে খসড়া সংবিধানের কথা বলছি আমরা, যেটা পেশ করা হলো, খসড়া সংবিধান এর আলোচনার জন্য ৭৩65টি, মনে রাখবে ৭৩65টি প্রস্তাব, সংশোধনী প্রস্তাব জমা পড়ে। সংশোধনী প্রস্তাব জমা পড়ে, মানে এই আলোচনার জন্য যে খসড়া সংবিধান, তার জন্য এতটি প্রস্তাব জমা পড়ে, ৭৩65টি। তার মধ্যে 2473টি প্রস্তাব নিয়ে আলোচনা বিতর্ক হয়। আলোচনা ও বিতর্ক হয়। বাকিগুলো হয়তো, বাকি যে প্রস্তাবগুলো সেগুলো অনেকগুলো খুব সহজেই ম্যাচ করে গেছে বা ইয়ে হচ্ছে, কিন্তু মূলত এই এতগুলো বিষয় নিয়ে আলোচনা বিতর্ক হয়। তাহলে আলটিমেট এই দীর্ঘ আলোচনার পরে 395টি ধারা ও 8টি তপশিল নিয়ে ভারতের সংবিধান কি করা হয়? ভারতের সংবিধান অনুমোদিত হয়। তাহলে দেখো, এই দীর্ঘ আলোচনা হলো, এবং এই সংবিধানটা দীর্ঘ আলোচনার এই যে এতগুলো ধারা, এতগুলো এই সংবিধান অবশেষে অনুমোদন মেলে, এটা রাজা সই করে। এবার 1949 সালে তোমরা জানো 1949 সালে 26শে নভেম্বর, এই 26শে নভেম্বর ভারতীয় যে সংবিধান বিভিন্ন আলোচনা হলো, এই যে এতগুলো ধারা, 8টি তপশিল, এতগুলো ধারা নিয়ে আলটিমেটলি এটা 1949 সালে 26শে নভেম্বর গণপরিষদে গৃহীত হয়। এবং গণপরিষদে গৃহীত হয়, এবং তোমরা জানো 1950 26শে
জানুয়ারি এই সংবিধান কার্যকর করা হয়, যেটা আমরা প্রজাতন্ত্র দিবস রূপে চিহ্নিত, যেটা আমরা এখনো পালন করি। মানে এটা হচ্ছে এই তারিখে গৃহীত হয় গণপরিষদে, এটা কার্যকর হয়। তার মানে 26শে নভেম্বর গণপরিষদ গৃহীত করা হলো এবং 1950 সালের 26শে জানুয়ারি এটা কার্যকর করা হলো, এটা প্রজাতন্ত্র দিবস রূপে আমরা মেনে চলি। তাহলে এবার এই গেল ভারতীয় সংবিধানের একটা মিথ কিভাবে আস্তে আস্তে তৈরি হলো। এই যে 1950 সালে, এবার এখানে একটা ডেটা তোমাদেরকে দিয়ে দিই। 1950 সালের কথা বলছি। 1950 সালে 24শে জানুয়ারি, এই 24শে জানুয়ারি গণপরিষদের সর্বশেষ অধিবেশন বসে। মানে এটা হচ্ছে লাস্ট অধিবেশন, সর্বশেষ অধিবেশন, মানে গণপরিষদের সর্বশেষ অধিবেশন এই 1950 সালে 26শে জানুয়ারি বসে। এই 26শে জানুয়ারি বসে। এই অধিবেশনেই, যেটা আমি একটু আগে তোমাদের বলেছিলাম, এই অধিবেশনেই ডক্টর রাজেন্দ্র প্রসাদকে স্বাধীন ভারতের প্রথম রাষ্ট্রপতি নির্বাচন করা হয়। এটা মনে রাখবে যে ডক্টর রাজেন্দ্র প্রসাদকে প্রথম রাষ্ট্রপতি রূপে নির্বাচন করা হয়। তাহলে এই 1950 সালে 26শে জানুয়ারি সর্বশেষ অধিবেশন বসে এবং এই সর্বশেষ অধিবেশনেই ডক্টর রাজেন্দ্র প্রসাদকে প্রথম রাষ্ট্রপতি রূপে নির্বাচন করা হয়। তাহলে আলটিমেট এই যে ভারতীয় সংবিধান দীর্ঘ প্রক্রিয়া ছিল, যদি আমরা দেখি এই ভারতীয় সংবিধান রচনা করতে প্রায় 2 বছর 11 মাস 39 দিন সময় লেগেছে। তাহলে এটা গেল মানে প্রায় 2 বছর, যেটা বললাম পুরোটা যদি আমরা কাউন্ট করি তাহলে দেখব 2 বছর 11 মাস প্রায় 17 দিন এই সংবিধান রচনা করতে সময় লেগেছে, আলটিমেট প্রায় 3 বছর। তাহলে এটা গেল আমাদের গণপরিষদের মাধ্যমে আমরা জানতে পারলাম, গণপরিষদ গঠনের মাধ্যমে জানতে পারলাম ভারতীয় সংবিধান রচনার একটা ব্রিফ হিস্ট্রি। তোমরা বইয়ে দেখবে যে এটার একটা বিস্তারিত রয়েছে। হ্যাঁ, এবার আমি চলে আসছি ভারতীয় সংবিধানের কতগুলো মূল বৈশিষ্ট্য। তোমাদের যে এগুলো তোমাদের পরীক্ষায় একটা কোশ্চেন দেওয়া হয়, ভারতীয় সংবিধানের মূল বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। এবার এটা কিন্তু একটা বড় প্রশ্ন দেয় এবং খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। এই যে ভারতীয় সংবিধানের বৈশিষ্ট্য আমরা যদি আলোচনা করি, সংবিধানের বৈশিষ্ট্য, এটা যদি আমরা আলোচনা করি তাহলে আমরা ভারতীয় সংবিধান সম্পর্কে আরও বিস্তারিত জানতে পারবো, যেটা আমরা এর ভারতীয় সংবিধানে গণপরিষদের মাধ্যমে ভারতীয় সংবিধান রচনার ইতিহাসটা আমরা জানতে পারলাম বা কীভাবে তৈরি হয়েছিল। এবার আমরা ভারতীয় সংবিধানের বৈশিষ্ট্যগুলো যে আমরা দেখে নেই, তাহলে আমাদের কাছে ভারতীয় সংবিধান সম্পর্কে আরও ব্যাপারটা পরিষ্কার হবে। এবার এই যে ভারতীয় সংবিধানের বৈশিষ্ট্যের কথা আমরা বলছি, তাহলে ভারতীয় সংবিধান যে প্রত্যেকটা দেশের একটা করে নিজস্ব সংবিধান থাকবে তার নিজস্ব ব্যবস্থা অনুযায়ী, এবং প্রত্যেকটা প্রত্যেকটা সংবিধানের একটা স্বতন্ত্র বৈশিষ্ট্য থাকবে। এবার ভারতের সংবিধানের ক্ষেত্রে আমরা এই স্বতন্ত্র বৈশিষ্ট্য, মানে বিভিন্ন সংবিধানের ক্ষেত্রে যে স্বতন্ত্র বৈশিষ্ট্য রয়েছে, মানে এক একটা দেশের সংবিধান একই রকম হবে এবং সেই দেশের সংবিধানের মানে এক এক দেশের সংবিধানে একই রকম বৈশিষ্ট্য আমরা লক্ষ্য করতে পারবো, মানে স্বতন্ত্রতা রয়েছে। এবার ভারতীয় সংবিধানের ক্ষেত্রে যদি আমরা মূল বৈশিষ্ট্যগুলো দেখি, আমি আবার বলছি প্রশ্নগুলো কিন্তু পরীক্ষায় দেওয়া হয়, ভারতীয় সংবিধানের মূল বৈশিষ্ট্যগুলি আলোচনা
করো। তাহলে এই ভারতীয় সংবিধানের যে বেশ কিছু গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য যদি আমরা দেখি, তাহলে আমরা যদি ভারতীয় সংবিধানের বৈশিষ্ট্যের কথা বলি, তাহলে মূল বৈশিষ্ট্যগুলো আমরা একটু দেখে নেই। তোমরা বইয়ে দেখবে এটা বিস্তারিত রয়েছে, আমি জাস্ট পয়েন্ট ওয়াইজ তোমাদের কিছু কিছু মূল ব্যাপারগুলো বলার চেষ্টা করছি। প্রথমে ভারতীয় সংবিধান একটা বৃহত্তম লিখিত সংবিধান। ভারতবর্ষের সংবিধান হচ্ছে একটা বিশ্বের বলতে পারি বিশ্বের বৃহত্তম লিখিত সংবিধান। যদি আমরা প্রথম ক্যারেক্টার দেখি যে বৃহত্তম লিখিত সংবিধান, ঠিক আছে, আমরা গণপরিষদে দেখতে পেরেছি যে এর কিছু কিছু যে লিখিত আকারে যতদিন সময় লেগেছে এবং বিভিন্নভাবে লেখা হয়েছে, অনেকগুলো লক্ষ্যকে উদ্দেশ্যকে লক্ষ্য রেখে সামাজিক রাজনৈতিক, তা যাই হোক এর জন্য এটা বৃহত্তম। ভারতীয় সংবিধান লিখিত এবং অন্যান্য দেশের তুলনায় কি হচ্ছে যে এই সংবিধান আয়তনে অনেক বড়, এই সংবিধান আয়তনে মানে যথেষ্ট বড় ভারতীয় সংবিধান, এবং এটা বৃহত্তম এবং লিখিত এবং একটা জটিল একটা সংবিধান বলা হয়। আমরা এর আগে দেখেছি যে ভারতীয় সংবিধানে যে বিভিন্ন সময় বিভিন্ন রকম সংশোধন হয়েছে এবং পর্যায়ক্রমে সংশোধনগুলো হয়েছে, এবং আগে যেটা ছিল 8টা তফসিল, এখন সেটা 12টি তফসিল হয়ে গেছে, এবং আলটিমেট বর্তমানে সংশোধন হতে হতে প্রায় 472টি সংযোজন হয়ে 472টি ধারা উপধারা সংযোজন হয়েছে। তাহলে আমরা দেখতে পারবো ভারতীয় সংবিধানের অনুচ্ছেদের সংখ্যা বেড়েছে এবং আলটিমেটলি এটা 12টি তফসিল, 8টা থেকে 12টা তফসিল পর্যন্ত হয়েছে। তবে যদি আমরা দেখি ভারতীয় সংবিধানের বৃহত্তম এ হওয়ার পিছনে দু একটা কারণ যদি আমরা দেখি, তাহলে দেখতে পারবো এই সংবিধানে কেন্দ্রীয় রাজ্য সরকারের মধ্যে ক্ষমতা বন্টনের কথা বলা হয়েছে এবং সেটা লিখিত আকারে রয়েছে। এবং আমরা জানি যে কেন্দ্র এবং রাজ্যের মধ্যে 3টা তালিকার মাধ্যমে সংবিধান অনুযায়ী ক্ষমতা বন্টন করা হয়। তবে শাসন কার্যের মূল নীতিগুলো এখানে বিস্তারিতভাবে বলা আছে। ভারতীয় সংবিধানের মৌলিক যে অধিকারগুলো, সেই অধিকারগুলো এখানে বিস্তারিতভাবে বলা আছে। ন্যাচারালি যে তারপর তপশিলি জাতি উপজাতির জন্য যে বিশেষ যে সংরক্ষণ ব্যবস্থা, সেগুলো বিস্তারিত বলা আছে, এবং স্থানীয় স্বায়ত্ত শাসন ব্যবস্থা সম্পর্কে সংবিধানে বলা আছে। আলটিমেটলি এটা কিন্তু এই কারণে অনেকটা বৃহত্তর আকারে ধারণ করেছে। এবার যদি আমরা একটা দেখি, নেক্সট পয়েন্ট দেখি যে সংবিধানের প্রাধান্য। এই সংবিধানের প্রাধান্য ভারতীয় সংবিধানে স্বীকৃত, ভারতের ইয়েতে স্বীকৃত। এখানে যেটা বলা হয় যে ভারতের সংবিধান আইন, শাসন, বিচার প্রভৃতি বিভাগের জন্য মানে আইন, শাসন যে বিচার বিভাগ এবং সরকারের ঊর্ধ্বে হচ্ছে এই ভারতীয় সংবিধান। কারণ আলটিমেটলি ভারতীয় সংবিধান সবচেয়ে সবার ঊর্ধ্বে। শাসন ব্যবস্থা বলো, আইনসভা বলো, বিচার বিভাগ বলো, সব কিছুই হচ্ছে সংবিধান সবার ঊর্ধ্বে। কাজেই সংবিধানের প্রাধান্য রয়েছে। আমি যা সংক্ষেপে বলেছি, তোমরা বই দেখে নেবে, এটা বিস্তারিত রয়েছে। থার্ড যদি আমরা দেখি যে সার্বভৌম, সমাজতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ, গণতান্ত্রিক, সার্বভৌম, সমাজতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ, গণতান্ত্রিক। তোমরা দেখবে যে এটা যে কোনো বইয়ের প্রথম দিকে লেখা থাকে, সার্বভৌম, গণতান্ত্রিক, ধর্ম। তাহলে এই যে সার্বভৌম, সমাজতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ, গণতান্ত্রিক যে প্রজাতন্ত্রের কথা বলা হচ্ছে, যে এটাকে প্রজাতন্ত্রের কথা এখানে বলা হয়। তাহলে এই যে ধর্মনিরপেক্ষ কথাটা আমরা জানি যে ধর্মনিরপেক্ষতে কি বলা হচ্ছে, যে সকল ধর্মের প্রতি কি হবে, সমান মর্যাদা সম্পন্ন। এটা খুব কথার মধ্যেই স্পষ্ট। এখানে সমাজতন্ত্রের কথা বলা হয়, বিভিন্ন সমাজতান্ত্রিক আদর্শ অনুযায়ী ভারত সংবিধান রচনা করা হয়েছে, এবং এটা একটা দিক গেল। আরেকটা আছে যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা।
যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা, ভারতীয় সংবিধানে যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা, শাসন ব্যবস্থার কথা বলা হচ্ছে। ভারতীয় শাসন ব্যবস্থা কি হবে? যুক্তরাষ্ট্রীয় কাঠামোযুক্ত হবে, কেন্দ্র রাজ্য ক্ষমতার মধ্যে এটা থাকবে। এটা তোমরা দেখবে, জানো, রয়েছে বইয়ে, তো বই একটু দেখে নেবে। এখানে কেন্দ্র তালিকার মধ্যে যেটা একটু বললাম ক্ষমতা বন্টন করা হয়েছে। এবার আর আছে পার্লামেন্টীয় শাসন ব্যবস্থা। পার্লামেন্টীয় শাসন ব্যবস্থা, এখানে পার্লামেন্টীয় শাসন ব্যবস্থার কথা বলা আছে যে ভারতবর্ষের সংবিধান অনুযায়ী পার্লামেন্টের শাসন ব্যবস্থা উপর যথেষ্ট পরিমাণে গুরুত্ব দেওয়া হয়েছে। আরেকটা যদি আমরা দেখি মৌলিক অধিকারের প্রশ্নে, দেখবে আরেকটা বড় বৈশিষ্ট্য হচ্ছে মৌলিক অধিকার। এই মৌলিক অধিকার একটা বড় ইম্পর্টেন্ট ক্যারেক্টার ভারতীয় সংবিধানের। আমরা জানি যে এই সংবিধানের ৩য় অধ্যায়ে ১২ থেকে ৩৫ নম্বর আর্টিকেলে ভারতীয় সংবিধানে মৌলিক অধিকারের কথা বলা আছে। আমরা জানি মৌলিক অধিকারগুলো কী কী? সাম্যের অধিকার, স্বাধীনতার অধিকার, শোষণের বিরুদ্ধে অধিকার, তারপরে ধর্মীয় স্বাধীনতার অধিকার, শিক্ষা সংস্কৃতির অধিকার। যে এই যে অধিকারগুলোর কথা বলা আছে, এগুলো মৌলিক অধিকারগুলো ভারতীয় সংবিধান যথেষ্টভাবে স্বীকৃত। এবং এই মৌলিক অধিকার একটা বড় ইম্পর্টেন্ট ক্যারেক্টার ভারতীয় সংবিধানের। তারপরে আমরা দেখব নির্দেশমূলক নীতির কথা বলা আছে। নির্দেশমূলক নীতি, এই নির্দেশমূলক নীতি ভারতীয় সংবিধানের আরেকটা ইম্পর্টেন্ট পার্ট। এই নির্দেশমূলক নীতি বলা আছে যে এটা আয়ারল্যান্ডের সংবিধান অনুকরণে এটা করা হয়েছে। সেখানে রাষ্ট্র পরিচালনা, সংবিধান রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে যে নির্দেশগুলো, সেটাকে বলা হচ্ছে নির্দেশমূলক নীতি। যেটা আয়ারল্যান্ডের সংবিধান অনুসারে, যেটা সংবিধানের আয়ারল্যান্ডের সংবিধান অনুসারে এটা গ্রহণ করা হয়েছে এবং সংবিধানের ৪র্থ অধ্যায়ে এটা বলা আছে। তারপর আরেকটা বৈশিষ্ট্য বলি আমরা, সুপ্রিম কোর্টের প্রাধান্য, যেটা হচ্ছে নিরপেক্ষ আদালত বলা হয়, সর্বোচ্চ আদালত। তারপরে বিচার বিভাগের স্বাধীনতা রয়েছে, যেটা বড় একটা বৈশিষ্ট্য সংবিধানের। পার্লামেন্টের সার্বভৌমত্ব এখানে স্বীকার করা হয়েছে, যেটা একটা বড় ক্যারেক্টার। যে এগুলো রয়েছে। আরও কয়েকটা বৈশিষ্ট্য কথা আমি বলছি, যে ধর্মনিরপেক্ষ, যেটা ইম্পর্টেন্ট, যেটা একটু আগে, এই ধর্মনিরপেক্ষতা ভারতীয় সংবিধানের সবচেয়ে বড় ইম্পর্টেন্ট পার্ট। ধর্মনিরপেক্ষতা, এই ধর্মনিরপেক্ষতা আমরা জানি যে নির্দিষ্ট কোনো ধর্মের প্রতি রাষ্ট্র, ভারতীয় সংবিধান অনুযায়ী রাষ্ট্র নির্দিষ্ট কোনো ধর্মকে প্রেফার করবে না। সকল ধর্ম ভারতবর্ষের ক্ষেত্রে সমান এবং সকল মানুষ যে কোনো অবস্থাতে যে কোনো ধর্মাচরণ করতে পারবে, এটা ভারতীয় সংবিধানে স্বীকৃত। আর যেটা আছে, ভারতীয় সংবিধান অংশত সুপরিবর্তনীয় এবং অংশত দুষ্পরিবর্তনীয়। তার মানে ভারতীয় সংবিধান কোনো কোনো ক্ষেত্রে ফ্লেক্সিবল, কোনো কোনো ক্ষেত্রে রিজিড, খুব সহজে পরিবর্তন করা যায়, কোনো কোনো ক্ষেত্রে পরিবর্তন করা যায় না। এই দুটো সংমিশ্রণ হচ্ছে ভারতীয় সংবিধান। যেমন আমি যদি বলি যে রাষ্ট্রপতির ক্ষমতা, রাষ্ট্রপতির প্রধানমন্ত্রীর ক্ষমতা, পদমর্যাদা ইত্যাদি কখনোই চেঞ্জ করা যাবে না। আবার কিছু কিছু পদ্ধতি, কিছু কিছু সিস্টেম রয়েছে যেগুলো খুব আইন পাসের পদ্ধতিতেই পার্লামেন্টে চেঞ্জ করা যায়। মানে এক কথায় আমরা বলতে পারি যে মার্কিন সংবিধানের দুষ্পরিবর্তনীয় নীতি এবং ব্রিটিশ সংবিধানের সুপরিবর্তনীয় নীতির একটা সমন্বয় ভারতীয় সংবিধানে আমরা দেখতে পারবো। তবে আর কাছে অনুন্নত শ্রেণীর স্বার্থে বৈষম্যমূলক আচরণ করা যাবে না, এটা ভারতীয় সংবিধান নির্দিষ্টভাবে বলে দেওয়া আছে। এক নাগরিকত্ব বিষয়টা ভারতীয় সংবিধানে স্বীকৃত এবং একটা বড় বৈশিষ্ট্য। মৌলিক কর্তব্যের কথা বলা আছে ভারতীয় সংবিধানে। তারপরে কতগুলি রাজ্যের জন্য বিশেষ ব্যবস্থার কথা বলা আছে। যেমন আমরা জানি যে জম্মু কাশ্মীর ভারতীয় সংবিধানের ৩৭০ নম্বর ধারা এবং ৩৭১ নম্বর ধারা, যেটা হচ্ছে কাশ্মীরের ৩৭০ নম্বর ধারা অনুযায়ী স্পেশাল কনস্টিটিউশন, আলাদা সংবিধান, এবং ৭১ নম্বর ধারা ৩৭১ নম্বর ধারা অনুযায়ী যেটা নর্থ ইস্ট কান্ট্রিগুলো, মিজোরাম, মণিপুর, তার জন্য স্পেশাল প্রভিশন, সেটা ব্যবস্থা ছিল। যদিও ভেরি রিসেন্টলি 1970 আর্টিকেলটা কাশ্মীর থেকে তুলে নেওয়া হয়েছে, তোমরা সেটা জানো। সার্বজনীন প্রাপ্তবয়স্কের ভোটাধিকার বিষয়টা এখানে স্বীকৃত হয়েছে। জরুরি ব্যবস্থা সম্পর্কিত বিষয়গুলো ভারতীয় সংবিধানে নির্দিষ্টভাবে বলা হয়েছে, বড় একটা বৈশিষ্ট্য। বিশ্ব শান্তির আদর্শের কথা বলা হয়েছে। আবার আরেকটা বড় বৈশিষ্ট্য, লিখিত অলিখিত সংবিধানের সংমিশ্রণ এখানে।
ক্ষমতা সান্ত্বনিক নীতিকে এখানে অস্বীকার করা হয়েছে। যাই হোক, ভাষা সম্পর্কিত ক্ষেত্রে যে ভারত যেহেতু বহু ভাষাভাষীর দেশ, সেখানে ভারতবর্ষের মতো জায়গা হয়তো ভারতবর্ষে হচ্ছে 1652টি ভাষাভাষীর মানুষ রয়েছে, জনগোষ্ঠী রয়েছে। তার মধ্যে 22টি ভাষাকে অষ্টম তপশিলে স্বীকৃত দেওয়া হয়েছে। তারপরে দলত্যাগ বিরোধীর কথাও এখানে সংবিধানে পরিষ্কার স্পষ্টভাবে বলা হয়েছে এবং সেটা একটা বড় বৈশিষ্ট্য। যাই হোক, আমরা এই বৈশিষ্ট্যগুলো জানলাম মোটামুটিভাবে, এবং এই বৈশিষ্ট্যগুলো তোমরা বইয়ে দেখবে আরও বিস্তারিত রয়েছে, এবং এই কোশ্চেনটা কিন্তু পরীক্ষায় খুব দেওয়া হয়, ভারতীয় সংবিধানের বৈশিষ্ট্য। এবং ফাইনালি যদি আমরা কনক্লুশনের দিকে যাই, যে ভারতীয় সংবিধান যে দীর্ঘ যে ক্যারেক্টারগুলো, বৈশিষ্ট্যগুলো রয়েছে, এই বৈশিষ্ট্যগুলো ভারতীয় সংবিধানের মানে একটা এই প্রসঙ্গে যদি আমার কাশ্যপ বলে একজন এই বিশেষজ্ঞ, কাশ্যপ সংবিধান বিশেষজ্ঞ, তার কথায় যদি আমরা বলি, তাহলে দেখব যে ভারতীয় সংবিধানে একটা সুসংবদ্ধ একটা দলিল, তিনি একটা সুসংবদ্ধ দলিল বলেছেন, এবং বিভিন্ন অভিনবত্বের মধ্য দিয়ে একটা সুসংবদ্ধ দলিল। এবং ফাইনালি যদি আমরা বলি, ভারতীয় সংবিধানের সাফল্যের সঙ্গে বিভিন্ন মোকাবিলা করেছে। ডক্টর কাশ্যপের কথা অনুযায়ী আওয়ার কনস্টিটিউশন শীর্ষক গ্রন্থে তিনি বলেছেন যে দিস ইটসেলফ এ এভিডেন্স অফ রিয়ালাইজ অ্যান্ড ডাইনামিক অ্যান্ড গ্রোথ অফ পাওয়ার্স। তিনি ভারতীয় সংবিধানের ক্ষেত্রে এই কথাটি বলেছেন। আমি আবার বলছি যে কনস্টিটিউশন গ্রন্থে যে দিস ইটসেলফ ইজ এভিডেন্স of its realize dynamism and growth of, যেটাকে বলছি আমরা ডাইনামিজম, মানে গতিশীল থাকবে আর কি, অ্যান্ড পেট্রোনিয়াল। যাই হোক, আজকে তোমাদের এই পর্যন্তই থাকলো, যে তোমরা কোশ্চেনটা ভালো করে দেখবে। ভারতীয় সংবিধান এটা দেয় এবং বই বিস্তারিত দেখবে। গণপরিষদের ভূমিকা যেটা আমি আলোচনা করলাম, সেটাও কিন্তু পরীক্ষায় দেয়, এই কোশ্চেনটা পরীক্ষায় দেওয়া হয় খুব, ফলে এটাকে ভালো করে পড়বে। ঠিক আছে, আজকে এই পর্যন্তই।